নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। কিছুক্ষণ আগেই আমি মঙ্গলের চন্দ্রের নক্ষত্রে প্রবেশ এবং রাহু মঙ্গল একই নক্ষত্রে প্রবেশ থাকা অবস্থায় যে মিনিমাম একটু সতর্কতা অবলম্বন করতে হয় সেগুলো নিয়ে একটা ছোট্ট ভিডিও করে দিয়েছি, পারলে আপনারা দেখে নেবেন। এখন যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে বুধের কুম্ভ রাশিতে ট্রানজিট। আজকে আমি 10 তারিখ এই 8:30 নাগাদ অনুষ্ঠান করছি। কালকে 11ই মার্চ মহাশিবরাত্রির দিন। তো সেদিন 12:24 দুপুরবেলা বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করবে কলকাতার লংগিটিউড ল্যাটিটিউড অনুসারে এবং থাকবে 1 এপ্রিল পর্যন্ত। 1 এপ্রিল অ্যাকচুয়ালি 31 মার্চ পর্যন্তই থাকবে। 31 মার্চ থেকে 1 এপ্রিল যখন হবে তার আধ ঘন্টা পরেই 40 মিনিট পরে বুধ বেরিয়ে যাবে, মীন রাশিতে প্রবেশ করবে এবং নিজ হবে, যদিও সেখানে একটা নিজভঙ্গ রাজ্য হবে, বাট শুক্র সেখানে কম্বাস্ট থাকবে, ফলে সেই নিয়ে আলাদা আলোচনা করব। পুরোপুরি ফলটা সে দিতে পারবে না, কারণ যখন সেখানে ঢুকবে বুধ শুক্র তখন অলরেডি 18 ডিগ্রিতে চলে যাবে এবং রবি তখন প্রায় নিয়ার অ্যাবাউট 16-17 ডিগ্রির মতন থাকবে। তো সেই হিসাবে বুধ এবং শুক্র তখন সবে 1 ডিগ্রি রবিকে ক্রস করবে, তার ফলে শুক্র তখনও কম্বাস্ট থাকবে। আমি বলেছিলাম যে 4 মে পর্যন্ত শুক্র অ্যাকচুয়ালি কম্বাস্ট থাকবে রবির প্রভাবের ফলে। 10 ডিগ্রি ক্রস না করা পর্যন্ত শুক্রর কম্বাসন যায় না রবির থেকে। তো সেই হিসাবে বুধ আগামী প্রায় 20 দিন কুম্ভ রাশিতে গোচর করবে। গোচরের ফল কি হবে সেটা নিয়ে একটু বলে দিই। বুধ আগামীকাল যখন গোচর করা শুরু করবে কুম্ভ রাশিতে তখন রবি প্রায় 27 ডিগ্রিতে থাকবে, জুপিটার 24 ডিগ্রি 50 মিনিটে থাকবে, শনি 15 ডিগ্রি 22 মিনিটে থাকবে, চন্দ্র 1 ডিগ্রি 39 মিনিটে থাকবে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন, বুধ এবং চন্দ্র প্রায় একসাথে ট্রানজিট করবে। চন্দ্র 1 ডিগ্রি 1 ঘন্টা 56 মিনিটে যায়। তো সেই হিসাবে 1 ডিগ্রি 39 মিনিট মানে মোটামুটিও এই 3.5 ঘন্টার কাছাকাছি সময় আগে বুধের আগে কুম্ভ রাশিতে ঢুকবে। বুধ ঢুকছে 12:24, ধরুন 12:30, তার মানে 9টা নাগাদ চন্দ্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আর রাহু এবং কেতু থাকবে 21 ডিগ্রিতে, যেখানে আছে সেখানে মঙ্গল থাকবে 10 ডিগ্রিতে। মঙ্গলও কালকে ক্রস করে যাচ্ছে 11:58। বুধ ঢোকার খানিকক্ষণ আগে মঙ্গল রোহিণী নক্ষত্রে প্রবেশ করছে, রবির নক্ষত্র ত্যাগ করে। তো বুধের এখানে অবস্থানকালে কি ঘটতে পারে দেখুন। বুধ এই যে দুটো ঘর আছে মকর এবং কুম্ভ, বুধ অ্যাকচুয়ালি কি জাতীয় প্ল্যানেট আপনাদের বহুবার বলেছি। বুধ হচ্ছে যত রকম কোঅর্ডিনেশন আছে সেই কোঅর্ডিনেশনের প্ল্যানেট। বুধ আমাদের জন্মানোর পরে একটা মানুষের পোস্ট নাটাল যে গ্রোথ হয় তার 1 বছরের পর থেকে, অর্থাৎ একটা বাচ্চার যখন 1 বছর সময় হয়, 1 বছর থেকে 12 বছর পর্যন্ত বুধ খুব প্রভাবশালী হয়। তারপরে আবার 67-68 বছরের পর থেকে বুধ প্রভাবশালী হয় আমৃত্যু, যদি অত্যাধিক বয়স পর্যন্ত কোনো মানুষ না বাঁচে। কলিযুগের পরিপ্রেক্ষিতে বলছি, কলিযুগে একটা মানুষ মোটামুটি যদি সুস্থ মতন 80-85 বছর বাঁচে সেটাও অনেকটা ভালোই বলা যায়। যাই হোক, বুধ কি করে না, সেল পারচেস মার্কেটিং এর সঙ্গে বুধ যুক্ত। বুধ ইন্টারনেট, রেডিও, কমিউনিকেশন এগুলোর সাথে যুক্ত। কিন্তু যখনই মনে রাখবেন কোনো ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হবে, অর্থাৎ আপনারা যারা এই প্রোগ্রামটা দেখছেন ছবি দেখতে পাচ্ছেন, বা হাজার হাজার প্রোগ্রাম দেখছেন ছবি দেখতে পাচ্ছেন, এই ছবি যখনই হয় সেখানে কিন্তু শুক্র যুক্ত থাকবে, মনে রাখবেন। সেখানে বুধ একা কাজ করতে পারে না। বুধ অদৃশ্য কোঅর্ডিনেশনকেই মুখ্যত নির্দেশ করে। তার মানে এমন নয় যে দৃশ্য কোঅর্ডিনেশনকে নির্দেশ করে না। আপনারা দেখবেন, আপনার রেডিওতে একটা গান শুনবেন আর সেটাকে ভিজুয়াল যখন দেখবেন, ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা আমাদের মনে অনেক বেশি দাগ কাটে। পেপার যারা পড়বেন তার থেকে অনেক বেশি দেখবেন, টিভিতে কোনো একটা খবর দেখবেন সেটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়, সেটা আমাদের মনে অনেক বেশি দাগ কাটে। সেটা কেন কাটে কখনো নিজেকে প্রশ্ন করবেন, কারণ মনে হচ্ছে ব্যাপারটা আপনার চোখের সামনে ঘটছে, সিনেমা দেখার মতো। তো এটা এই জন্যই হয় কারণ শুক্র এই কালে অনেক বেশি প্রভাবশালী, অনেক বেশি মানে সবচেয়ে বেশি প্রভাবশালী। রাহু, শুক্র, মঙ্গল তিনজনে প্রভাবশালী। সেই কারণে এদের দ্বারা কর্মকাণ্ড যেগুলো ঘটে সেগুলোর মানুষের মধ্যে অনেক বেশি প্রভাব বিস্তার করে, অনেক বেশি প্রভাব বিস্তার করে। মানুষের এখন দেখবেন, বিশেষ করে আমি বাচ্চাদের ক্ষেত্রে দেখেছি, বয়স্ক মানুষদের মধ্যে তো প্রচুর প্রবণতা এখনো আছে, এখনো তারা লাইব্রেরিতে যান, পড়াশোনা করেন, আমি দেখেছি। কিন্তু বাচ্চাদের মধ্যেও আমি দেখেছি পড়ার প্রবণতা খুব কমে গেছে।
শোনার প্রবণতা বেড়েছে, শুনছে, দেখছে, একই জিনিস করছে, কিন্তু তারা, আপনারা কখনো ভাববেন না তারা লেস ইন্টেলেক্ট, আমাদের জেনারেশন বা আমাদের আগের জেনারেশন আমাদের থেকে অনেক বেশি ইন্টেলেকচুয়াল, এরা বুদ্ধি মেধা সব দিক থেকে যাই বলুন, কিন্তু তাদের ধরনটা পাল্টে গেছে। এবার সেটা তো কাল অনুসারে পাল্টাবে, এটা তো একটা সহজ উত্তর, কিন্তু ব্যাপার হচ্ছে কোনো কিছু ভিজুয়াল রিপ্রেজেন্টেশনে আপনি যখনই দেখবেন, অনেক আমি বাড়িতেও দেখেছি, অনেক বাবা মা বাড়িতে প্রজেক্টর লাগিয়ে দেন, সেখানে বাচ্চারা পড়াশোনা করে, কোনো অসুবিধে নেই। অনেক পরীক্ষা আছে যেখানে অডিও ভিজুয়াল মাধ্যমে, এখন তো লকডাউনের ফেজে সবাই বুঝতে পেরেছে যে এই ভিজুয়াল রিপ্রেজেন্টেশন বা এই ইন্টারনেটের মাধ্যমে কতটা ইম্পর্টেন্স আছে। সবাই প্রায় মানে পৃথিবীর সর্বত্র শনির দ্বারা যখন কোনো ঘটনা ঘটে তখন সেটা কম্প্রিহেন্সিভ হয়। পৃথিবীর সর্বত্র বুঝিয়ে দিয়েছেন দশমভাবে দৃষ্টি দিয়ে যে ইন্টারনেট বা এই আমাদের বর্তমান যুগের যে পরিষেবা তার কতটা মূল্য আছে। বুধ হচ্ছে নার্ভ সেল, অর্থাৎ কোঅর্ডিনেশন। আমি হাত নাড়াচ্ছি, মস্তিষ্ক নির্দেশ দিচ্ছে, হাতটা আমি এমনি নাড়াতে পারবো না, প্যারালাইজড হয়ে গেলে নাড়াতে পারবো না যদি আমার এদিকে প্যারালাইজড হয়, ডান পোর্শনে। আপনারা হয়তো উল্টো দিকে দেখছেন, কারণ এখানে একটা ল্যাটারাল ইনভার্সন হয়েছে মোবাইলে। যাই হোক, তো নির্দেশ কে দিচ্ছে? আমার মস্তিষ্ক। সেই কারণে আমরা হাত নাড়াতে পারছি, সুতরাং কোঅর্ডিনেশন। আমি কথা বলছি, আপনি শুনতে পাচ্ছেন, আপনার কি দিয়ে শুনছেন? কান দিয়ে শুনছেন, চোখ দিয়ে দেখছেন, মুখ দিয়ে আমি কথা বলছি, তো ইএনটি আমাদের ফ্রন্ট, এখান থেকে কথা বেরোচ্ছে। ইএনটির সাথে বুধ যুক্ত। যে কোনো কোঅর্ডিনেশন আমরা কি করে কোঅর্ডিনেট করি? কথা বলে, হাত পা নেড়ে বা লিখে। বুধ, মনে রাখবেন কোঅর্ডিনেশনের যত মাধ্যম আছে সব কিছুর সাথে বুধ যুক্ত। বাচ্চাদের দেখবেন ছোটবেলায়, কেন বলছি, কারণ বাচ্চাদের মধ্যে দেখবেন অ্যাডাপ্টেশন পাওয়ারটা খুব বেশি থাকে। একটা বাচ্চা খুব দ্রুত কোনো জিনিস গ্র্যাব করতে পারে, একটা মাঝারি লেভেলের মেধার সুস্থ বাচ্চা সম্পর্কে বলছি, খুব দ্রুত গ্র্যাব করতে পারে, কারণ তার ক্ষেত্রে বুধ ভীষণ অ্যাক্টিভ থাকে, ওটা তার শেখারই বয়স অ্যাকচুয়ালি। বুধ ইএনটির কারক, লাংসের সংকোচন প্রসারণের কারক। আচ্ছা, বুধ কি করে? বুধ সূক্ষ্ম মেধার কারক। বুধ হচ্ছে অ্যাকচুয়ালি, অনেকেই মনে করেন ইন্টেলেকচুয়াল এবং এবং মানে মেধা যেটাকে বলা হয় এবং বুদ্ধি যেটাকে আমরা বলি যে চালাকি, দুটো শব্দ কিন্তু এক নয়। চালাকি খুব স্বল্প সময়ের জন্য ক্রিয়াশীল হয়, যেটা লং টার্মের জন্য হয় সেটা হচ্ছে মেধা, যেটা সারা জীবন ধরে সে বোর করে বা জীবনের একটা কম্প্রিহেন্সিভ পোর্শনে বোর করে। তো সেক্ষেত্রে বুধ কিন্তু সেটার উদ্ভাবক মাত্র, পরবর্তী অংশটা শনি বের করে, স্যাটার্ন বের করে। স্যাটার্ন কি করে? যদি বেটার না থাকে তাহলে কিন্তু চালাক হতে পারে, কিন্তু লং টার্মে সে বুদ্ধিমান নাও হতে পারে। তার এমন কিছু মানে ভুলভাল ডিসিশন সে নিয়ে নিল, সেটা কিন্তু লং টার্মে তার ক্ষতি করতে পারে, কিন্তু চালাক সে হবেই, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। তো বুধ ব্যবসা বাণিজ্য, বিভিন্ন কোঅর্ডিনেশন, দ্রুত লার্নিং এবিলিটি তৈরি করে, লজিক্যাল কোঅর্ডিনেশন, লজিক্যাল কন্ট্রাডিকশন, বিভিন্ন রকম তর্ক বিতর্ক, মানে তর্ক বিতর্ক মানে ঝগড়া মারামারি নয়, সুস্থ তর্ক হচ্ছে, কোনো যে কোনো বিষয় হতে পারে, সেটা নিয়ে বুধ খুব ভালো। যারা প্লিডার হন আর কি, প্র্যাকটিশনার হন, তাদের আমি দেখেছি বুধ এবং মঙ্গল দুটোই খুব মানে খুব স্ট্রং থাকে, তারা দৃঢ়তার সাথে তর্ক করতে পারে, তাদের মধ্যে একটা প্রবণতা থাকে এবং মানে আর্গুমেন্টেটিভ পাওয়ারটা তাদের মধ্যে প্রচুর থাকে, ভুলভাল তর্ক করে না, যে কোনো একটা মানদণ্ড নেই, কোনো বেস নেই, কথা বলে যাচ্ছে, এরকম ব্যাপার হয় না। এবার এই বুধ যখন কুম্ভ রাশিতে প্রবেশ করে, প্রবলেমটা কি হয়? শনির ঘর দিয়ে যখন ছোট গ্রহ পাস করে, ছোট গ্রহ মানে চন্দ্র, বুধ, শুক্র, এই তিনজনকে, মঙ্গল মাঝামাঝি, শনি বৃহস্পতির ক্ষেত্রে বলছি না, রবি, সবকিছু রবির ক্ষেত্রে আলাদা কিছু ভাবে বলা নেই। ছোট গ্রহ যখন পাস করে, সে এম্বারেসিং সিচুয়েশনে পাস করে। মনে রাখবেন, এই শনির একটা পাক ঘুরতে, পুরো কালচক্রকে ঘুরতে 29 বছর 7 মাস লাগে। তার মধ্যে সব থেকে দ্রুত যে ঘরটা দিয়েও পাস করে সেটা হচ্ছে বুধের ঘর, কন্যা রাশি। এটা বুধের অ্যাকচুয়ালি তুঙ্গ ঘর, মূল ত্রিকোণ, যাই বলুন না কেন, যেভাবে আপনারা ব্যাখ্যা করেন। এই কন্যা রাশি দিয়ে যখন পাস করে তখন সব থেকে দ্রুত যায়, 2.5 বছরের থেকে মোটামুটি 20-22 দিন কম সময়ে যায়।
আবার যখন যাবে 2040-41 সালে, যারা রেকর্ড করবেন বা ভবিষ্যতের দিকে ক্যালকুলেশন করে রেকর্ড করবেন, সব সময় দেখবেন একটু কম সময় গেছে উইথ রেসপেক্ট টু প্রিভিয়াস রুম, রবির ঘর বা পরের রুম, তুলার ঘর বা যে কোনো ঘর। শনি তাকে দ্রুত ছেড়ে দেওয়ার চেষ্টা করে, কারণ শনির মতো অত বড় প্ল্যানেটকে নেওয়ার মতন ক্ষমতা বুধের থাকে না। বুধ শনি যদি খুব কাছাকাছি এসে যায়, যদি বহু ছকে আমি দেখেছি বুধ শনি কাছাকাছি আছে কিন্তু খুব লজিক্যাল জায়গায় আছে, এতদিন যেরকম ছিল, তাদের মধ্যে আমি দেখেছি প্রতিবর্ত ক্রিয়াটা, রিফ্লেক্স অ্যাকশনটা খুব পোর হয়, তারা খুব পরে রিয়্যাক্ট করে, যখন করে তখন খুব করে, অনেকক্ষণ ধরে শুনছে 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 তারপর হঠাৎ করে রিয়্যাক্ট করলো, এই ধরনের একটা প্রবৃত্তি তৈরি হয়। অর্থাৎ পরিষ্কারভাবে কোঅর্ডিনেশনকে নষ্ট করে বুধ। নষ্ট করে এই জন্য নয়, কারণ শনির যে রুম থাকে সেই দুটো রুম প্রচন্ড ঠান্ডা রুম, খুব কুল, অতিরিক্ত গরম। আর আর সরি, বুধ হচ্ছে অতিরিক্ত গরম আর শনির রুম হচ্ছে অতিরিক্ত ঠান্ডা রুম। অনেকবার বলেছি যে বুধ নিজের অক্ষের চারদিকে যে সময় ঘোরে তার থেকে সূর্যকে কম সময় ঘোরে। অর্থাৎ বুধে যদি আমরা থাকতাম তাহলে 1 বছর যে সময় হতো তার থেকে একদিন বেশি সময় হতো। বুধের একটা প্রকৃতি, বুধ নিজের অ্যাক্সিসে খুব আস্তে আস্তে ঘুরে, ভগবান বানিয়েছে এরকম। তো সেই হিসাবে যে দিকটা সূর্যের দিকে থাকে, যেহেতু সূর্যের খুব কাছের গ্রহ, সবসময় সূর্যের সাথে 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 থাকে, খুব বেশি দূরে কখনো সূর্যের থেকে যাবে না, সেই হিসাবে বুধের কি হয়, সেদিকটা পুড়ে যায় একেবারে, এবং উল্টো দিকটা কম্পারেটিভলি ঠান্ডা থাকে। বুধের মধ্যে একটা ডুয়ালিটির ম্যাটার থাকে, দেখবেন বুধকে ডুয়াল প্ল্যানেট বলা হয়। বুধের মধ্যে এক ধরনের, বুধের যাদের প্রবৃত্তি থাকে বেশি, তারা ডিসিশন মেকিং এবিলিটি খুব পোর হয়, দোদুল্যমানতা থাকে এক ধরনের, সেটা কিন্তু এই বুধের টেম্পারেচার ডিফারেন্সেসের জন্য। এবার বুধ তো আর আধা যেতে পারবে না এখান দিয়ে, যাবে যখন পুরোটাই যাবে, তো একদিকটা তো ওর মারাত্মক গরম আর একদিকটা খুব ঠান্ডা, যেদিকটা সূর্যের উল্টো দিকে থাকে এবং অনেকক্ষণ ধরে ঠান্ডা থাকে, আর যেদিকটা গরম থাকে সেটা অনেকক্ষণ ধরে গরম থাকে। তারপরে ডুয়ালিটির কারকের জন্য বুধ যখন শনির রুম দিয়ে পাস করে তখন বুধের মধ্যে ডুয়ালিটির মধ্যে এক ধরনের বিকার ঘটে, যার ফলে বুধ খুব ছোট প্ল্যানেট, তো খুব দ্রুত রিয়্যাক্ট করে ফেলে। বুধ, শুক্র, মঙ্গল, মঙ্গল সব থেকে, তারপরে বুধ, শুক্র, চন্দ্র, এরা খুব দ্রুত রিয়্যাক্টিভ প্ল্যানেট। রাহু সবসময় রিয়্যাক্ট করে, ভালোতেও রিয়্যাক্ট করে, খারাপ, ওর কাজই হচ্ছে কনস্ট্যান্ট আপনাকে বিব্রত করা, তো সেটাও করে যাবে। কিন্তু এ বুধ খুব দ্রুত রিয়্যাক্ট করে, যখনই রিয়্যাক্ট করবে তার মানে কি, একে তো ছোট প্ল্যানেট, ওখানে একটা কংগ্রেগেশন অফ প্ল্যানেটস হয়ে রয়েছে, একসাথে অনেকগুলো প্ল্যানেট একসাথে জোটবদ্ধ হয়ে রয়েছে, তাদের সন্নিবিষ্ট একটা ফল আছে, রাহুর দৃষ্টি আছে সেখানে, তো সেই হিসাবে বুধ কিছুটা এম্বারেস থাকে, বুধের কোঅর্ডিনেশন ধর্মটা নষ্ট হয়। এবং মনে রাখবেন, বুধ যখন রবির পেছনে থাকে তখন বুধ খুব দ্রুত রবির কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, কারণ ওর টেন্ডেন্সি হচ্ছে রবির কাছে থাকবে, ও রাজার অনুচর, একেবারে পাশে থাকে, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, তো সব থেকে কাছে যাওয়ার। এখন দেখুন ও যখন ঢুকছে তখন ডিগ্রিগত ডিফারেন্সটা দেখলেই আপনারা, আপনাদের প্রথমেই যে ডিগ্রিগত ডিফারেন্সটা বললাম সেটা আরেকবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে কালকে যখন ঢুকবে তখন রবি আছে 27 ডিগ্রিতে, আর বুধ ঢুকবে সবে মাত্র 1 ডিগ্রি রকম, 1 সেকেন্ডে ঢুকবে প্রথমে, তাহলে দুজনের মধ্যে 27 ডিগ্রি ডিফারেন্স আছে। যতক্ষণ পর্যন্ত মোটামুটি রবিরও 10 ডিগ্রির কাছাকাছি না চলে যেতে পারবে, বুধ কিন্তু ও প্রপারলি নিজেকে ঠিক মেলে ধরতে পারবে না, তার বিকাশ হবে না প্রপারলি। তার ফলে ওর কোঅর্ডিনেশন যে ধর্ম, ওর মেন ধর্ম কি, কোঅর্ডিনেশন ধর্ম, মানুষের মধ্যে এক ধরনের চাইল্ডিশ প্রবৃত্তি, কথাবার্তার মধ্যে, কারণ রবির দ্বিতীয় ভাব দেখুন বুধ, তো কথাবার্তার সাথে সংযুক্ত, একদম ডাইরেক্টলি কথাবার্তার সাথে সংযুক্ত বুধ, সেই হিসাবে কথাবার্তার মধ্যে অসংলগ্ন কথাবার্তা বলা, এবং কালপুরুষের অলরেডি সেকেন্ড হাউস গন্ডগোল হয়ে রয়েছে, একটু আগে আলোচনাতেই আপনাদের বলেছি, তো বুধও সেখানে কিন্তু একটা বিব্রতকর অবস্থার সৃষ্টি করবে। আরও একটা ব্যাপার আছে, বুধ এই ঘরের যখন 24 নম্বর নক্ষত্র দিয়ে যাবে তখন কিন্তু কথাবার্তার মধ্যে অনেক বেশি অ্যাবারেশন তৈরি করবে, অনেক বেশি, কারণ বুধের 4th হাউসে রাহু রয়েছে, অর্থাৎ বুধের যে সুখ স্থান সেখানে রাহু বসে রয়েছে, আর বুধ নিজে রাহুর নক্ষত্রে রয়েছে, তো বুধের
কথাবার্তার মধ্যে অনেক বেশি অ্যারোগেন্স আনবে। এখন ধনিষ্ঠ নক্ষত্রে রয়েছে, একই ফল দেবে প্রায় মঙ্গলের, কিন্তু বারবার বলেছি রাহুর প্রবৃত্তি কি, রাহু মঙ্গলের সাথে আছে মানে মনে করুন 5টা মঙ্গলের সমান, মানে ওই ঘরে অ্যাকচুয়ালি 6টা মঙ্গল বসে আছে টরাসে। তার ফলে তার এই উত্তেজক কথাবার্তা বলা বা বিভিন্ন রকম প্রভোকেটিভ কথাবার্তা বলার প্রবণতা বুধ আরো বাড়িয়ে দেবে। এবার কাদের বাড়াবে? যাদের ক্ষেত্রে ছকে সেই রকম, আমি তো অ্যাবস্ট্রাক্ট বলছি, যাদের ক্ষেত্রে সেই প্রবৃত্তি আছে, কোনো রকমে বুধ দুর্বল আছে, বুধ রাহু দ্বারা যুক্ত বা দৃষ্ট আছে, কেতু দ্বারা যুক্ত বা দৃষ্ট আছে, একই ব্যাপার, বা বকরি মঙ্গল বকরি বুধ আছে, বা বকরি বুধ মঙ্গল যুক্ত আছে, বকরি বুধ রাহু যুক্ত আছে, 7 ডিগ্রির মধ্যে যদি অবস্থান করে, তারা কিন্তু এই সময় কথাবার্তার মধ্যে সংযত নেবেন, না হলে কিন্তু কথাবার্তার অ্যাভারেশন তৈরি করবে এবং সেটা কিন্তু অনেক রকম সমস্যা তৈরি করে দিতে পারে। কারণ বৃহস্পতি এখনো বেটের জায়গায় নেই, বৃহস্পতি বেটের জায়গায় আসতে কিন্তু অনেকটা সময় নেবে এখন, কারণ এই সময়টা খুব আস্তে আস্তে পাস করবে, দেখবেন সময়টা খুব দ্রুত যাবে না, স্যাটার্নের ভেলোসিটি কমছে, তবে সময়টা খুব দ্রুত পাস করবে না। মনে হবে সময় তো একই সময় যাবে, কিন্তু আপনি ফিল করবেন, ইট অ্যাপিয়ার্স যে সময়টা খুব আস্তে যাচ্ছে। তার ফলে এই সমস্যাগুলো রোজ নামচা হয়ে যাবে। রবি থেকে 7th হাউসে থাকবে এবং চন্দ্র থেকে 8th হাউসে থাকবে, তো তার ফলে সাংসারিক জায়গাও কিন্তু সমস্যা তৈরি করবে। কথাবার্তা স্বামী স্ত্রী বা সম্পর্কে যেতে চাইছেন, শ্বশুর বাড়ির সাথে রিলেশনশিপ, মামা বাড়ির সাথে রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু মাসি মামাদের সাথে সম্পর্ক, মাস্তুতো ভাই বোনদের সাথে খুব সংযত হয়ে কিন্তু কথাবার্তা বলবে। শুক্র আছে, কাল যখন প্রবেশ করবে তখন শুক্র অনেকটা দূরে থাকবে, প্রায় ধরুন 22-23 ডিগ্রির মতন রয়েছে শুক্র এই ঘরে। সেই হিসাবে একটা জিনিস বলবো, বন্ধু বান্ধবের সাথেও কিন্তু সখ্যতা মেনটেন করবেন, যাদের সাথে মেনটেন করা উচিত বলে আপনি মনে করেন তাদের সাথে মেনটেন করবেন, না হলে কিন্তু সেখান থেকেও একটা গন্ডগোল, ছোটখাটো কলহ সৃষ্টি হতে পারে। আপনি যেটা বলবেন সেটা উল্টো দিকের লোক বুঝবেন না, উল্টো দিকের লোক যেটা বলবেন সেটা আপনি নাও বুঝতে পারেন, অর্থাৎ একটা কোঅর্ডিনেশন গ্যাপ তৈরি করবে। হয়তো দুজনেই ঠিক বলছেন বা দুজনেই ভুল বলছেন, কিন্তু গ্যাপটা তৈরি করবে, গ্যাপটা থেকে গন্ডগোল তৈরি করবে। মঙ্গল বসে আছে এই গ্যাপটাকে ধরার জন্য, এবং সে কিন্তু ছুতো নাতায় গন্ডগোল সৃষ্টি করে দেবে। চেষ্টা করবেন সংযত হয়ে থাকার, কতদিন? অ্যাটলিস্ট 6 তারিখ পর্যন্ত, একদম মানে সার্বিকভাবে বললাম, অ্যাটলিস্ট 6 তারিখ পর্যন্ত কিন্তু চেষ্টা করবেন সংযত হয়ে থাকার। কথা কম বলবেন, তাহলেই দেখবেন সমস্যাটা মিটে যাবে। তবে বুধের এঘরে একটা বিশেষ গুণ আছে, যারা নিয়মিত, মানে যেহেতু একটা পূর্ণিমা পাবেন এখানে, বুধ এখানে চলাকালীন, পরশুদিন কালকে রাতের থেকেই যেরকম অমাবস্যা পাবেন, তো কোনো মন্ত্র সিদ্ধ করতে চাইলে এই ঘরে বুধ থাকাকালীন কিন্তু অত্যন্ত, কিন্তু চেষ্টা করবেন সেটা দিনের বেলায় করা। শাক্ত মন্ত্র আমি দীক্ষিত নই, সুতরাং সেটার সেই মন্ত্রের পদ্ধতি বা প্রক্রিয়া সম্পর্কে আমি বলতে পারবো না, তা আপনাদের রেসপেক্টিভ যারা গুরু আছেন তাদের জিজ্ঞাসা করবেন। কিন্তু যারা বৈষ্ণব মন্ত্রে করেন, দীক্ষিত আছেন, তারা যদি কোনো মন্ত্র সিদ্ধ করতে চান তাদের সময় এটা কিন্তু সব থেকে ভালো সময় পরশুদিন সকালবেলা, একদম 4টে থেকে 7টা-8টা পর্যন্ত কোনো মন্ত্র সিদ্ধ করার জন্য খুব ভালো সময়। আবার পাবেন আজকে, মানে পরশু দিনের পরবর্তী সময় থেকে পরবর্তী 14.5 দিনের মাথায় যেদিন পূর্ণিমা থাকবে সেদিনও কোনো মন্ত্র সিদ্ধ করতে পারেন। এই দুটো কাজের জন্য কিন্তু এখানে বুধ খুব ভালো রেজাল্ট দেবে, কারণ বুধ খুব দ্রুত রবির দিকে যাবে এবং শনির দ্বিতীয় থাকবে, তো শনির যে গুণ আছে সেই গুণ খুব দ্রুত ট্রান্সমিট হবে বুধের মধ্যে, স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন বেশি হবে। চেষ্টা করবেন স্পিরিচুয়াল যাদের মধ্যে অভিব্যক্তি আছে বা যারা সে ব্যাপারে ইন্টারেস্টেড, সেই সমস্ত জ্ঞান আরোহণ করা, প্রপার গুরুর কাছে যাওয়া এবং তার কাছ থেকে জিনিসটি সঠিকভাবে শেখা। আর যারা শুক্র যেহেতু ট্রানজিট করে যাবে 17 তারিখ, মীন রাশিতে চলে যাবে, চেষ্টা করবেন গাড়ি ঘোড়া, শুক্র যেহেতু কম্বাস্ট আছে, এখন থেকেই বলছি, শুক্র যখন মীন রাশিতে যাবে আলাদা করে প্রোগ্রাম করে বলে দেবো, যারা গাড়ি ড্রাইভ করেন, ভেহিকেল ড্রাইভ করেন বা অন্য গাড়িতে চড়তে হয়, প্রায় সবাইকেই চড়তে হয়, তো খুব সাবধানে করবেন, কোনোভাবে তাকে উত্তেজিত করা, জোরে চালাও, দেরি হচ্ছে হোক, সব কাজেই এখন একটু ডিলেড হবে,
তার জন্য যদি কিছু পেনাল্টি হয় সেটা আপনার জীবনের থেকে বেশি না। চেষ্টা করবেন গাড়ি ঘোড়া খুব সাবধানে চালানো। শুক্র কিন্তু তার ফল দেওয়া অলরেডি শুরু করে দিয়েছে 18-19 দিন আগে থেকেই। আমি টপিকটা বলিনি হয়তো, কিন্তু এখন বলে দিচ্ছি। চেষ্টা করবেন জায়গাটাকে মেনটেন করা, তাকে উত্তেজিত না করা, বা নিজে উত্তেজিত না হয় অতিরিক্ত জোরে। কোনো টু হুইলার হলে তো একেবারেই নয়, কোনো হুইলারই নয়, গাড়ি জোরে চালাবেন না যতক্ষণ পর্যন্ত শুক্রের কম্বাসন না কাটছে, অর্থাৎ 4ই মে, 4th মের পর থেকে কিন্তু শুক্রের কম্বাসন কেটে যাবে। তারপরে কোনো সময় চালানোটা উচিত নয়, কাউকে এই ব্যাপারে পরামর্শ দেওয়ার মতন বিশেষজ্ঞ আমি নই, কিন্তু এই সময়টা করবেন না, খুব গন্ডগোলে পড়ে যাবেন। কিন্তু যাদের দশাগত সিচুয়েশন খারাপ আছে তারা কিন্তু খুব গন্ডগোলে পড়ে যাবে। এবং সরকারি যে বিধিনিষেধ আছে সেগুলো মেনে চলবে। খুব নিয়ম ভাঙার প্রবণতা তৈরি হয়। শুক্র যখন কম্বাসন থাকে মানুষের মধ্যে খুব রেকলেস একটা মেন্টালিটি তৈরি করে, বিশেষ করে ইয়াং জেনারেশন। শুক্র ইয়াং জেনারেশনকে নির্দেশ করে 16-17 বছর বয়স থেকে 45 বছর বয়সের মধ্যে, মানে একটা সবে প্রৌঢ়ের দিকের প্রথম পদক্ষেপের একটা জায়গা। এই অংশটাকে নির্দেশ করে। ফার্টিলিটি স্প্যান অ্যাকচুয়ালি শুক্র যৌবনের প্রতীক সবসময়। এবং বুধ সেদিকে যাচ্ছে, শুক্র কম্বাস্ট, রবির কাছাকাছি আছে, 4 ডিগ্রির মতন ডিফারেন্স আছে দুজনের মধ্যে। চেষ্টা করবেন এই রেকলেসনেসটা যেন আপনার মধ্যে কোনোভাবে প্রভাবশালী না হয়ে ওঠে, এবং নিজেকেও সুস্থ রাখুন, ফ্যামিলিকেও সুস্থ রাখুন। ভালো থাকবেন প্রত্যেকে।